বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া জ্যোতি। ভারত জুড়ে বাংলাভাষীদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কেন হঠাৎ অভিযান শুরু করেছে, এর কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সরকারের ভাষ্য, এরা বাংলাদেশি অবৈধ অভিবাসী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতে হঠাৎ করেই বাংলাভাষীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযান নিয়ে এবার প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। জানতে চেয়েছে, বাংলা বলা মানেই কি অবৈধ বাংলাদেশি? টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার একটি মামলার শুনানিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয় গত জুন থেকে দেশজুড়ে বাংলা ভাষীদের লক্ষ্য করে যেসব অভিযান চালানো হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা হলফনামা আকারে আদালতে পেশ করতে। ওড়িশায় 6 জন বাংলাভাষীকে অবৈধ বাংলাদেশীও আখ্যায়িত করে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হেভিয়াস কর্পাস মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে বিচারপতির মন্তব্য, শুধু ভাষার ভিত্তিতে কাউকে বাংলাদেশি ধরে নেওয়া কি বৈধ? এই ধরনের অভিযান যদি পূর্ব পরিকল্পিত হয় তাহলে সেটা হতে পারে বেআইনি। এই সময় রাজ্যপক্ষে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষা বললেই কাউকে অবৈধ অনুপ্রবেশকারী বলা যায় না, এর জন্য নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। দিল্লি পুলিশের দাবি, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর আটক 165 জনের মধ্যে কয়েকজন বাংলা বলতেন, কিন্তু পরবর্তীতে সবাইকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আদালত। আদালতের মন্তব্য, এভাবে চলতে থাকলে পুরো জাতির মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়বে। কেবল ভাষার ভিত্তিতে কাউকে ঠেলে দেওয়া হতে পারে মানবাধিকারের চরম লঙ্ঘনে। ভারতের বিচার ব্যবস্থার এমন মন্তব্য শুধু আইনি প্রশ্নই তোলে না, সামনে আনে ভাষা ও জাতিসত্তার স্বীকৃতি নিয়েও এক নতুন বিতর্ক। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে কালো জাদু অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল, এমন বিস্ফোরক দাবি করেছে তেহরানপন্থী এক সাংবাদিক। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও কূটনৈতিক ব্যঙ্গ প্রতিক্রিয়া। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ মানেই ট্যাঙ্ক, কামান কিংবা রকেটের গর্জন। তবে 12 দিনের সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিপক্ষে ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করেছে তা যেন রূপকথার গল্প। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট দাবি করেছে, ইরানের অভিযোগ তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কালো জাদু। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ গণমাধ্যম জাবানের সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এমন চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা তাবিজ, কাগজপত্র এবং ইহুদি প্রতীক সম্বলিত বস্তু পাওয়া গেছে, যেগুলো নাকি ব্যবহৃত হয়েছে জাদুবিদ্যার জন্য। গাঞ্জি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নাকি নিয়মিত তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করেন। এমন দাবি শুনে চুপ থাকেননি ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক মাধ্যমে মজার ভঙ্গিতে কটাক্ষ করে বলেছে, সাংবাদিকটি সম্ভবত নেশায় ছিলেন। সঙ্গে ভূতের ইমোজি যুক্ত করে ব্যঙ্গ করে শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিক ওয়ালিদ গাদবান। যদিও এমন দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি গাঞ্জি, তবে এটি ইরান ও ইসরায়েলের বৈরিতার এক নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে গাজা আগ্রাসনের সময়ও ইসরায়েলের বিরুদ্ধে অশরীরী বিদ্যার চর্চার অভিযোগ তুলেছিল তেহরান। তবে বাস্তবতা বলছে, রণক্ষেত্রে জাদুবিদ্যা নয়, বরং তথ্য প্রযুক্তি আর আধিপত্যের যুদ্ধে ব্যস্ত মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সানিয়া আহমেদ, নাগরিক। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দড়িতে বাঁধা কুকুর আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। বুধবার এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।
যে কোনো নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনোই শত্রুর সামনে দুর্বল নয়, কারণ সামরিক সহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে তেহরানের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি দেশ ও একটি সামরিক বাহিনীর এই আত্মবিশ্বাস রয়েছে, আর সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিরিয়ার সুয়েদায় জাতিগত সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৩ শতাধিক। ইসরায়েল সরাসরি জড়ানোয় বাড়ছে উত্তেজনা। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাতে রাজনৈতিক ফায়দা নিতে মাঠে নেমেছে তেল আবিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার দক্ষিণাঞ্চল যেন পরিণত হয়েছে আরেক রণক্ষেত্রে। সুয়েদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের মধ্যে জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ শতাধিক মানুষ। গত ১৩ জুলাই এক দ্রুজ ব্যবসায়ী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। গোলাগুলির মাঝেই হঠাৎ করেই যুক্ত হয়ে পড়ে একটি বড় শক্তি, ইসরায়েল। মঙ্গলবার সুয়েদা শহরে বিমান হামলা চালিয়ে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তারা। তেল আবিবের দাবি, সিরীয় বাহিনীর আক্রমণ থেকে সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতেই তারা অভিযানে নেমেছে। কিন্তু এখানেই শেষ নয়। এর পরদিন ইসরায়েলি জঙ্গি বিমান হামলা চালায় রাজধানী দামেস্কের সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ভেতর চলমান সংঘাত ও বিভাজনের সুযোগ নিয়ে দেশটিতে প্রভাব বিস্তারে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল। বিশেষ করে ইসলামপন্থী সরকারের অধীনে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দ্রুজদের পাশে দাঁড়িয়ে একটি নতুন কৌশল নিয়েছে তারা। অন্যদিকে সিরিয়ার নতুন সরকার ও দ্রুজ জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক এখন চরম উত্তপ্ত। সরকারের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানানোয় সেনাবাহিনীতেও যোগ দেয়নি এই গোষ্ঠী। ফলে দুই পক্ষের বিরোধ গড়ে উঠেছে অস্ত্রের মুখোমুখি অবস্থানে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো এই সংঘাতে উদ্বেগ প্রকাশ করলেও স্থায়ী সমাধানে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে সিরিয়া আবারও বড় ধরনের গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির সঙ্গে তেহরান দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। চীনে অনুষ্ঠিত সাংহাই প্রতিযোগিতা সংস্থার 25তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে এই বৈঠকে এই মন্তব্য করেন তিনি। আরেকটি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়। পাঁচ বছর পর পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাজ্য। ফলে এখন পাকিস্তানি এয়ারলাইন্সগুলো আবারও যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফ্লাইট চালুর আবেদন করতে পারবে। বুধবার ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের বিমান নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতির ভিত্তিতে যুক্তরাজ্যের এয়ার সেফটি কমিটি এই সিদ্ধান্ত নেয়। এদিকে পাকিস্তান সরকার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বেসরকারীকরণের পথে এগিয়ে নিচ্ছে। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে ইউরোপগামী ফ্লাইট ফের চালু করে পিআইএ। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।